ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Any digital piracy of this content is a criminal offense. স্টোরিলাইন ইউটিউব চ্যানেল প্রেজেন্স আজ আপনাদের জন্য সৈয়দ মুস্তাফা সিরাজের রচনা অবলম্বনে ডনের ভূত গল্পের সূত্রধর এবং গল্প পাঠে আমি চান্দ্রিক। শুরু হচ্ছে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ডনের ভূত। আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য বেল আইকন। তাহলে শুরু করা যাক। সেদিন সকালে চোখ বুজে একটা রোমাঞ্চকর গল্পের প্লট ভাবছি এবং টেবিলে কাগজ কলমও একদম তৈরি। হঠাৎ পিঠে চিমটি কাটলো কেউ। উফ বলে আর্তনাদ করে পিছনে ঘুরে দেখি ডন দাঁড়িয়ে আছে, মুখে ধূর্ত এবং ক্রূর হাসির ছাপ। খাপ্পা হয়ে বললাম, হতভাগা ছেলে, দিলি তো মুডটা নষ্ট করে। ডন হলো আমার ভাগ্নে, মহা ধরিবাজ বিচ্ছু ছেলে। তার মাথায় একটা কিছু খেয়াল চাপলেই হলো, তাই নিয়ে উঠে পড়ে লাগবে। হ্যাঁ, তার লাগুক আপত্তি নেই, কিন্তু প্রতিটা খেয়ালের সঙ্গে আমাকেও যে জড়াবে, এটাই হলো সমস্যা। ওই রকম নিঃশব্দ হাসিটা হেসে সে চুপচাপ দাঁড়িয়ে আছে। বললাম, বুঝেছি, টাকা চাই, কিন্তু এবার কি কিনবি, রামুর গাধা না সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার? অমনি ডন ফিক করে হেসে অমায়িক ভদ্রলোক হলো। বলল, না মামা, ভূত কিনবো। কি ভূত কিনবি? কোথায় পাবে ভূত? কেই বা বেচবে? ডন এবার কাছে ঘেঁষে এলো, টেবিলের কলমটা খপ করে তুলে নিয়ে বলল, মোটে 3 টাকা দাম মামা। যদি এক্ষুনি 3 টাকা না দাও, কি হবে বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। লক্ষ্মী ছেলের মতো আগে আমার কথার জবাব দে। ঠিক ঠিক জবাব হলে 3 টাকাই পাবি। ওফ, শিগগির বলো মামা, দেরি হলে গো ভূতটা কিনে ফেলবে। ভূত? ভূত কার কাছে কিনবি? মোনাদার কাছে। মোনাদা? মানে সেই মোনা বুজরুক? মোনা ভূত কোথায় পেল? ঝিলের ধারে বাঁশের জঙ্গলে ফাঁদ পেতে ধরেছে। তুই দেখে এলি? শিশির ভেতর ভরে রেখেছে। মোনাদা বলল শিশির দাম 50 পয়সা আর ভূতটার দাম 2 টাকা 50 পয়সা, মানে ইজ ইকুয়াল টু 3 টাকা। বাহ, একদিনে অঙ্কে তোর মাথা খুলেছে দেখছি। তো ভূতটা দেখতে কিরকম? ও, ভূত কি চোখে দেখা যায়? কই, শিগগির টাকা দাও। এই বলে সে কলমটা টেবিলে ঠোকার ভঙ্গি করলো। দামি কলম, তাই বেগতিক দেখে 3 টাকা দিয়ে দিলাম। টাকা পেয়ে কলমটা রেখে ডন গুলতির বেগে উধাও হয়ে গেল। গল্পের মুডটা চটেই ছিল, তাই মনে মনে মোনার মুন্ডুপাত করতে থাকলাম। মোনা থাকে ঝিলের ধারে, পুরনো শিব মন্দিরটা আছে সেইখানে।
মোনার মাথায় জটা, গলায় রুদ্রাক্ষের মালা, পরনে এক ফালি গেরুয়া কাপড়, কপালে লাল তিলক আঁকা। সে নাকি তন্ত্র সাধনা করে। কারোর কিছু চুরি গেলে মোনা নাকি মন্ত্রের জোরে চোরকে ধরিয়ে দেয়। অসুখ বিসুখের চিকিৎসাও করে। তবে কথাটা হলো, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কাজেই যারা ওকে বিশ্বাস করে তারা বলে মোনা ওঝা, এবং যারা করে না তারা বলে মোনা বুজরুক। তবে লোকটাকে যত ভয়ঙ্কর দেখাক, ওর ওপর পাটির দুটো দাঁত নেই বলে যখনই হাসে তাকে ভালো মানুষই মনে হয়। কিন্তু মোনা বুজরুক ডনকে ঠকাবে, এবং ডন একটা ছোট ছেলে, এতেই মোনার ওপর খাপ্পা হয়েছিলাম। বড়রা বোকামি করে ঠকে, ছোটদের সরলতার সুযোগ নিয়ে ঠকানো ভারী অন্যায়। ভাবলাম মোনাকে গিয়ে খুব করে বকে দিয়ে আসি, কিন্তু ডন তক্ষুনি ফিরে এলো। তার হাতে একটা ছোট্ট শিশি। শিশিটা দেখিয়ে সে খুশি মনে বলল, গোগো টাকা নিয়ে গিয়েছিল মামা, মোনাদা ওকে দিল না, বলল আগে আমি কিনবো বলেছিলাম, তাই আমাকেই সে বেচবে। এবার সে টেবিলে শিশিটা রাখলো। শিশিটার ভেতরে কিন্তু কিছু নেই। বললাম, হ্যাঁ রে, এর ভেতর যে ভূত আছে কি করে বুঝলি? আছে মামা, মোনাদা বলল সন্ধ্যা হলেই দেখতে পাওয়া যাবে। ও ঠিক আছে। আহ, তা এই যে তুই ভূত পুষবি, ভূতকে কিছু খেতে দিতে হবে না? হবে বই কি, ভূতেরা দুধ আর মাছ খায়, তাই খাওয়াবো। কিন্তু খাওয়াতে গেলে যদি ভূতটা পালিয়ে যায়? মোনাদা বলেছে আবার ফাঁদ পেতে ধরে দেবে। আচ্ছা, আমি একটু দুধ নিয়ে আসি মামা, তুমি যেন ছিপি খুলো না। এই বলে ডন দুধ আনতে গেল। আমি সেই সুযোগে শিশির ছিপি খুলে ব্যাপারটা পরীক্ষা করার লোভ সংবরণ করতে পারলাম না। ছিপিটা খুলতেই একটা বোঁটকা গন্ধ টের পেলাম। তারপর দেখি জানলা গুলিয়ে একটা বেড়াল লাফ দিয়ে উধাও হয়ে গেল। ব্যাপারটা এমন আকস্মিক যে চমকে উঠেছিলাম। কালো বেড়াল তো এ ঘরে দেখিনি। বাড়িতেও কোনো কালো বিড়াল নেই। ওটা এলো কোত্থেকে? কখনই বা এ ঘরে ঢুকলো? ছিপি খোলার পরই বা জানলা গুলিয়ে পালালো কেন? হতভম্ব হয়ে গিয়েছিলাম একেবারে। সেই সময় ডনের আবির্ভাব হলো। তার হাতে দুধের বাটি। সে দেখতে পেল আমি ছিপি খুলে দিয়েছি, অমনি চিৎকার ছাড়লো, মামা মামা, ছিপি খুললে কেন? তারপরই তার চোখ গেল জানলার ওধারে, পাঁচিলের দিকে। পাঁচিলে কালো বিড়ালটা বসে কেমন জুলজুলে চোখে এদিকে তাকিয়ে আছে। ডন দুধের বাটি রেখে আমার হাত থেকে শিশি আর ছিপি ছিনিয়ে নিয়ে বেরোলো। পাঁচিলের কাছে যেতেই বিড়ালটা লাফ দিয়ে ওধারে নামলো। ডনকেও দেখলাম বেরিয়ে যেতে। হ্যাঁ, এবার জানি কি কি ঘটবে। আমার কাগজ ছিঁড়ে কুচি কুচি হবে, কলমটাও বোধহয় গুঁড়ো হয়ে যেতে পারে, আমিও প্রচুর চিমটি খাবো। ডনের নখ যা ধারালো। কাগজ কলম সামলে রেখে আমিও পালানো ভূতটা ধরার ছল করে বেরিয়ে গেলাম। রাস্তায় দাঁড়িয়ে ডন তখন এদিকে ওদিকে তাকাচ্ছিল। সে কিছু বলার আগেই বললাম, চল আমরা মোনার কাছে যাই, সে ফাঁদ পেতে না হয় পালিয়ে যাওয়া ভূতটাকে ধরুক, টাকা যা লাগে আমি দেব। কথাটা শোনা মাত্র ডন কাঁদো কাঁদো মুখে এগোলো। খেলার মাঠ পেরিয়ে ঝিল, ঝিলের ধারে শিব মন্দিরের ওখানে ঘন জঙ্গল। সেখানে পৌঁছে ডাকলাম, মোনা, ও মোনা, আছো নাকি? এবার সাড়া এলো জঙ্গলের দিক থেকে। কে ডাকে গো? মোনার গলার স্বর কেমন অদ্ভুত রে। বললাম, আরে শিগগির একবার এসো তো এদিকে,
একটা কেলেঙ্কারি হয়ে গেছে। আমিও এক কেলেঙ্কারিতে পড়েছি, জায়গা ছেড়ে নড়ি কি করে। অগত্যা মন্দিরের পেছনে গিয়ে জঙ্গলে ঢুকলাম। বললাম, আরে বাবা, তুমি আছোটা কোথায়? এই যে শেওড়া গাছের ভেতরে। শেওড়া গাছটা দেখা যাচ্ছিল। সেখানে গিয়ে দেখলাম মোনা গা ঢাকা দিয়ে বসে আছে ডালপালার ভেতরে। আমাদের দেখে এসে ফিক করে হাসল। ওপর পাটি দুটো দাঁত নেই, তাই তার হাসিটা বেশ অমায়িক দেখালো। বললাম, ও মোনা, ওখানে কি করছো? কি বলি বলুন ছোট বাবু, ফাঁদে একটা পেতনি পড়েছে, শিশিতে কিছুতেই ঢোকাতে পারছি না। এই যা, পালিয়ে গেল। সে শেওড়া গাছ থেকে নেমে এলো, হাতে একই সাইজের একটা শিশি। হাসি চেপে বললাম, ফাঁদ থেকে পেতনি পালিয়ে গেল, আর ডনের শিশি থেকে ভূতটা পালিয়ে গেছে। শিগগির একটা জোগাড় করো। এ হে 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 হে। সর্বনাশ সর্বনাশ, খোকা বাবুকে এমন পই পই করে বলেছিলাম সাবধান। মামা, শিশির ছিপি খুলেছিল। ছোট বাবু কাজটা ঠিক করেননি। খোকা বাবুকে যে ভূতটা দিয়েছিলাম সে খুব ঘোরেল ভূত। সে কে জানেন? পাঁচু, সেই পাঁচু চোর। পাঁচু নামে একটা চোর ছিল আমার ছেলেবেলায়, পাক্কা সিঁধেল চোর। কত বাঘা বাঘা দারোগা বাবুকে সে নাকাল করে ছাড়ত। বুড়ো হয়ে সে মারা পড়েছিল অসুখ বিসুখে। যাই হোক, ডনের সামনে মোনার সঙ্গে ভূত নিয়ে তর্ক করা ঠিক নয়। বললাম, হ্যাঁ সে যাই হোক, পাঁচুকে আবার ফাঁদ পেতে ধরে দাও। মোনাদা, পাঁচু কালো বেড়াল সেজে পালিয়ে গেছে। কালো বেড়াল? তাহলে তো বড় কেলেঙ্কারি হলো। ঠিক আছে, দেখছি। ইঁদুর ধরে ফাঁদে আটকাতে হবে ওকে। এখন ইঁদুর পাই কোথা দেখি? কই খোকা বাবু, শিশিটা দাও। শিশিটা নিয়ে মোনা জঙ্গলের ভেতরে চলে গেল। গেল তো গেলই, আমরা ঠায় দাঁড়িয়ে আছি। এক সময় হঠাৎ ম্যাও শব্দটা শুনে দেখি ঝোপের ভেতর থেকে সেই কালো বিড়ালটা মুখ বের করছে। দেখা মাত্র ডন তাকে তাড়া করে গেল। তারপর আর তাকেও দেখতে পেলাম না। কিছুক্ষণ তাকে ডাকাডাকি করে মন্দিরের পেছনের বটতলায় গিয়ে বসে পড়লাম। সেই সময় দেখলাম একটু দূরে বাঁশবনের ভেতর গুঁড়ি মেরে মোনা বাঘের মতো চুপি চুপি হাঁটছে। তারপর সে লাফ দিয়ে যেন কিছু ধরল, তারপর চেঁচিয়ে উঠল, এবার এবার বাঁচাধন যাবে কোথায়? খোকা বাবু, ছোট বাবু, চলে আসুন। সাড়া দিয়ে বললাম, এই যে এখানে আছি। মোনা আমাকে দেখতে পেয়ে অদ্ভুত শব্দে হাসতে হাসতে চলে এলো। ছিপি আটা শিশিটা আমাকে দিয়ে বলল, এবার কিন্তু সাবধান। তা খোকা বাবু কোথায় গেল? কালো বিড়ালটা দেখতে পেয়ে ছুটে গেছে, তুমি খুঁজে দেখো তো ওকে। হায় রে সর্বনাশ, আপনি খোকা বাবুকে যেতে দিলেন? পেতনিটার পাল্লায় পড়লে বিপদ হবে যে। মোনা হন্তদন্ত হয়ে জঙ্গলে গিয়ে ঢুকলো। একটু পরে সে ডনকে নিয়ে ফিরে এলো। বলল, ওহ, আর একটু হলেই পেতনি খোকা বাবুকে ধরে ফেলতো। পেতনিদের স্বভাব জানেন তো, ছেলে পুলে দেখলেই কুড়মুড় করে মুন্ডু চিবিয়ে খায়। আপনারা শিগগির চলে যান। আর একটা কথা, পাঁচুকে তেরাত্রির উপোস করিয়ে রাখবেন। ডন এসেই আমার হাত থেকে শিশিটা ছিনিয়ে নিল। ব্যাপারটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু তা হলো না। রাত্রে ডন আমার কাছে শোয়, শিশিটা বালিশের পাশে রেখে সে ঘুমোচ্ছিল। আমি ঘুমোতে পারছিলাম না। সেই বিড়ালটার কথা বারবার মনে পড়ছিল। আরও ভাবছিলাম পাঁচু চোরের কথা। পাঁচুকে একটু একটু মনে পড়ে। লম্বা শিরিঙে চেহারার লোক ছিল সে। মাথার চুল খুঁটিয়ে ছাঁটা, কেউ যাতে চুল ধরে তাকে বেকায়দায় না ফেলে
সেই জন্য ওই রকম করে চুল ছাঁটত। শুনেছি দুঁদে দারোগা বঙ্কুবিহারী ধারা তাকে শায়েস্তা করেছিলেন, কিন্তু কথাটা হলো পাঁচু মোড়ে কালো বিড়াল সেজে বেড়ায় কেন? ওই যে কথায় বলে স্বভাব যায় না মোলে, মরার পরেও পাঁচু বিড়াল সেজে দুধ মাছ মাংস চুরি করে বেড়াচ্ছে না তো? তবে তার আগে দেখা দরকার সত্যি ডনের শিশি থেকে কালো বিড়াল বেরোয় কিনা। রাতটা ছিল জ্যোৎস্নার। জানলার বাইরে ঝকঝকে জ্যোৎস্নায় চুপি চুপি বালিশের পাশ থেকে শিশিটা নিয়ে ছিপি খুলে দিলাম। অমনি দেখলাম ফের একটা কালো বিড়াল জানলা গলিয়ে পালিয়ে গেল। এবার আমার শরীরটা শিউরে উঠল। তখনই ছিপি এঁটে শিশিটা যথাস্থানে রেখে জানলায় উঁকি দিলাম। বিড়ালটা পাঁচিলে বসে নীল জল জলে চোখে আমার দিকে তাকিয়ে আছে। তখনই জানলা থেকে সরে এসে শুয়ে পড়লাম। না, সত্যি তাহলে ভূত আছে। সকালে উঠে শুনি রান্নাঘরে চোর ঢুকেছিল। সকালে চায়ের দুধ রাখা ছিল, এক ফোঁটা নেই। 9টার আগে গয়লা দুধ দিতে আসে না। জামাইবাবু ডনের বাবা খুব বকাবকি করলেন দিদিকে। দিদি নাকি রান্নাঘরের দরজা জানলা আটকাতে ভুলে গিয়েছিল। শুধু দুধ নয়, ফ্রিজ থেকে মাছ মাংস সব নিপাত্তা হয়ে গেছে। ডন ছোট ছেলে, সে নিয়ে মাথা ঘামালো না, কারণ শিশির ভেতর বন্দি পাঁচুকে তেরাত্রির উপোস রাখতে হবে। কাজেই সে ছিপি খোলেনি। সে তো জানে না আমি ছিপি খুলে এই কেলেঙ্কারিটি বাঁধিয়েছি। ডন ভেবেছে পাঁচু শিশির ভেতর রয়ে গেছে। এবার চুপি চুপি মোনার ডেরায় চলে গেলাম। মোনা আজ তার ডেরাতে বসে চোখ বুজে তপ জপ করছিল। ডেরা মানে মন্দিরের লাগোয়া একটা পুরনো জরাজীর্ণ একতলা ঘর। জব শেষ হলে সে চোখ খুলে আমাকে দেখলো, বলল, পাঁচু পালায়নি তো ছোটবাবু? হ্যাঁ, পালিয়েছে। আসলে আমারই বোকামি। মোনা, ডন এখনো জানে না আমি ফের ছিপি খুলেছিলাম। এই বলে যা ঘটেছে তার মোটামুটি একটা বিবরণ দিলাম। শুনে মোনা গুম হয়ে গেল। একটু পরে বলল, ঠিক আছে, 3টে টাকা ছাড়ুন ছোটবাবু, আমি পেতনিটাকে শিশিতে ভরছি। আপনি বরং এই শিশিটা আপনার ভাগ্নে বাবাজির শিশির সঙ্গে পাল্টে ফেলুন। খালি শিশিটা আমাকে ফেরত দিন। আর হ্যাঁ, পেতনি কিন্তু দুধ মাছ মাংস খায় না, একটু শুকনো গোবর আর হাড়গোড়ের খাদ্য। সেই 3টে টাকা গচ্ছা গেল। কি আর করা যাবে? বাড়ি ফিরে এক সুযোগে ডনের শিশিটা নিয়ে এই শিশিটা রেখে দিলাম ডনের পড়ার টেবিলে। ডন তখন স্কুলে। মোনাকে খালি শিশিটা ফেরত দিয়ে এলাম। মোনা আমাকে সাবধান করে দিল। সে রাতে আবার আমার মনে হলো সত্যি এই শিশির ভেতর পেতনি আছে, একবার পরীক্ষা করা দরকার। ডন যথারীতি বালিশের পাশে শিশি রেখে ঘুমোচ্ছিল। শিশিটা চুপি চুপি তুলে নিয়ে জানলার গ্রিলের ফাঁকে রেখে ছিপি খুলে দিলাম। তারপর যা দেখলাম, ভয়ে বুকটা ধড়াস করে উঠল। জ্যোৎস্নায় একটা সাদা কাপড় পরা মূর্তি দাঁড়িয়ে আছে। সাহস করে টর্চটা বের করলাম। টর্চ জ্বালাতে এই মূর্তিটা আর দেখতে পেলাম না। চুপি চুপি দরজা খুলে বেরিয়ে গিয়ে দেখি সাদা মূর্তিটা বাগানের একটা আম গাছে উঠে গেল। একটু পরে আম গাছের ডগায় তাকে দেখা গেল। সেখান থেকে উঁচু একটা বাজ পড়া নেড়াতাল গাছের মাথায় গিয়ে বসলো। তারপর পেঁচার ডাক শুনলাম।
টর্চের আলো ফেললাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। আমার চোখের ভুল নয় তো? টর্চ নেভালে সাদা কাপড় পরা পেটলিকে দিব্যি দেখতে পাচ্ছি, কিন্তু আলো জ্বালিয়ে পাচ্ছি না কেন? ব্যাপারটা ভালোভাবে পরীক্ষা করা দরকার। বাজ পড়া তাল গাছটার কাছে গিয়ে ফের টর্চ জ্বাললাম, কিন্তু জ্বললো না। সুইচটা বিগড়ে গেল নাকি? টর্চটা নাড়া দিয়ে এবং ব্যাটারি বের করে আবার ঢুকিয়ে অনেক চেষ্টা করলাম, টর্চ আর জ্বললো না। পেতনিটা বসে ঠ্যাং দোলাচ্ছে। একটু পরে শুনি গুনগুন করে মেয়েলি গলায় গান গাইছে সে। এমন চাঁদের আলো মরি যদি সেও ভালো, শিমরুন স্বর্গ সমান, চাঁদের আলোর চেয়েও ভালো 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 ভালো। এবার আর দাঁড়িয়ে থাকার সাহস হলো না। চুপি চুপি ঘরের দিকে পা বাড়ালাম, কিন্তু তারপর এক কাণ্ড ঘটল। ভীষণ ঠান্ডা কি একটা জিনিস আমার মাথার পেছনে চাঁটি মারল। মাথা যেন বরফ হয়ে গেল। তারপর ঘরের দিকে যত এগোচ্ছি বারবার তত চাঁটি খাচ্ছি। টলতে টলতে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। শুতে যাচ্ছি, হঠাৎ মনে হলো মাথায় পিছন দিকে কি একটা আটকে যাচ্ছে। আটকে উঠে হাত দিয়ে সেটা ছাড়িয়ে নিলাম। পেতনির হাত ভেবে সেটা মুঠোয় ধরে ঘরের আলো জ্বেলে দিলাম। কি কাণ্ড! একটা চামচিকেটা জানলার বাইরে ছুঁড়ে ফেললাম। কিন্তু এটা না হয় চামচিকে, সাদা কাপড় পরা মূর্তিটা তো পেতনি। নাকি পেতনিটাই চামচিকেটাকে হুকুম দিয়েছে আমার মাথায় চাঁটি মারতে? কে জানে বাবা, আর ঝুঁকি নিয়ে কাজ নেই। ডন খালি শিশিতে পাঁচুর ভূত আছে ভেবে কিছুদিন শান্ত থাকবে। খামখেয়ালি ছেলে, তারপর এসব ভুলে যাবে। কাজেই আর এই নিয়ে চিন্তা করে লাভ নেই। হ্যাঁ, যা ভেবেছিলাম হলো তাই। পরদিন বিকেলে ডন এসে আমার পিঠে চিমটি কাটল। বললাম, ওহ, আবার কি চাই? পাঁচুর ভূতটা গোগোকে বেচে দিলাম। হ্যাঁ, তা ভালো করেছিস। মামা, 2 টাকা দাও। আবার কি কিনবি? ঘুড়ি প্লাস লাটাই প্লাস সুতো, তোমার 2 প্লাস গোগোর 3 ইজ ইকুয়াল টু 5। 2 টাকা দিয়ে দিলাম। বললাম, হ্যাঁ, ঘুড়ি কেন, সেটা ভালো, কিন্তু আর যেন ভূত কিনতে যেও না। ঘুড়ি ঘুড়ি ঘুড়ি, কি মজা! ডন আবার সেই গুলতির বেগে উধাও হয়ে গেল। শেষ হলো সৈয়দ মুস্তাফা সিরাজের রচনা অবলম্বনে ডনের ভূত। গল্প পাঠ ডন এবং মোনাদার চরিত্রে চান্দ্রিক দে, ধ্বনি পরিকল্পনায় স্নেহাদ্র শর্মা, পরিচালনায় চান্দ্রিক দে। আবার পরের সপ্তাহে দেখা হবে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে।